আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এতদিন যে ইউনিটটা পড়েছিলাম সেখানে আমরা কি জেনেছি সেটা একটু রিক্যাপ করি আজকের ক্লাসে। তোমাদের ইউনিট 8-এর লেসন 1, 2 এবং 3 মিলিয়ে আমরা কিন্তু বেশ কিছু হিউম্যান রাইটস সম্পর্কে জেনেছিলাম, যেহেতু আমাদের এই ইউনিটটার নামই হচ্ছে হিউম্যান রাইটস। পুরো বিশ্বজুড়ে সার্বজনীনভাবে যে রাইটসগুলো একটা মানুষ বাই বর্ন পেতে পারে সেই সবগুলো লিপিবদ্ধ করা আছে দ্য ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস নামক একটা ইন্টারন্যাশনাল ডকুমেন্টে, যেটা জাতিসংঘ থেকে আন্তর্জাতিকভাবে গৃহীত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। সো সেখান থেকে কিছু অংশ আমরা আমাদের এই ইউনিট 8-এ পড়েছি। কিছু অংশ বলতে ওখানে কিছু সোশ্যাল রাইটসের কথা বলা আছে, কিছু ইকোনমিক রাইটসের কথা বলা আছে, গভর্নমেন্ট ফরমেশনের থেকে মানুষের গভর্নমেন্ট ফরমেশনের ক্ষেত্রে মানুষের কী কী রাইটস সেগুলো বলা আছে, এবং খুব ইলাবোরেটলি বলা আছে এডুকেশনাল রাইটসের কথা। তো এই হচ্ছে আমাদের লেসন 1 থেকে লেসন 3। তো লেসন 4-এ আজকের ক্লাসে আমরা একটা গল্প পড়তে যাচ্ছি। আমরা এতদিন যে সমস্ত অধিকারগুলোর কথা জেনে এসেছি, যেগুলো আমাদের অধিকার, জন্মগতভাবে একটা শিশু সেই অধিকারগুলো লাভ করে, তো মোটামুটিভাবে সেই সবগুলো অধিকার বঞ্চিত একটা শিশুর কাহিনী আমরা লেসন 4-এ পড়ব। স্ট্রিট চাইল্ড বলতে আমরা সাধারণত পথ শিশুদের বুঝি, যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় বা রাস্তায় তাদের ঘর বাড়ি, সেখানেই তারা খেয়ে দেয়, সেখানেই হয়তো ঘুমিয়ে পড়ে, তাদের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। আমাদের যেমন বাড়ি ফিরে যাওয়ার, কোথাও বাসা থেকে বের হলে বাড়ি ফিরে যাওয়ার একটা ব্যাপার থাকে, বাসায় যে আমরা নিজস্ব মায়ের হাতে তৈরি রান্না করা খাবার খাবো বা নিজের রুমে ঘুমাবো, এরকম একটা ব্যাপার থাকে। এই ব্যাপারগুলো, এই যে কমন ব্যাপারগুলো যেটা আমাদের লাইফে কমন বা আমাদের মতো আরও অনেকের লাইফে কমন, এই ব্যাপারগুলোই যাদের জীবনে অনুপস্থিত, যাদের কোনো ঘর নেই, বাড়ি নেই, ফিক্সড কোনো থাকার জায়গা নেই, বা তারা জানেও না যে আজকে তারা 3 বেলা খেতে পারবে কি না, সমাজের সেই ফিগারগুলোই হচ্ছে স্ট্রিট চাইল্ড, পথ শিশু। আমরা হয়তো ঘর থেকে বের হলেই বা এই রাস্তাতে গেলেই দেখতে পারবো, আমাদের চোখে পড়ে এরকম কিছু না কিছু সংখ্যক পথ শিশু, যারা হয়তো রাস্তায় এমনি ঘুরে বেড়াচ্ছে, বা কেউ হয়তো কোনো একটা ছোটোখাটো কাজ করছে, কেউ হয়তো ময়লা পরিষ্কারের কাজে ব্যস্ত আছে, বা কেউ হয়তো কোনো একটা কিছু ফেরি করছে বা জুতো পলিশ করছে। এই জাতীয় অড কাজগুলো সমাজে যাদের দ্বারা করা হচ্ছে, তাদের বয়স সীমা দেখা যাবে যে তারা ম্যাক্সিমামই 10 বা আরও কম, 8 থেকে 16-17 বছর বয়সের মধ্যে, বা এর থেকেও আরেকটু ডিফারেন্স হতে পারে বয়সটা, কিন্তু মোটামুটিভাবে এটাই হচ্ছে এই ওদের যে সময়সীমার মধ্যে, যে এইজ লিমিটের মধ্যে ওরা যা যা করে বেড়াচ্ছে বা করতে বাধ্য হচ্ছে, সমাজের প্রেশারে পড়েই হোক বা ফ্যামিলি থেকে ছিটকে পড়েই হোক। আমরা এই গল্পটা পড়লে দেখবো যে আমরা হয়তো অনেকেই ভাবি যে শুধুমাত্র আমাদের দেশের পথ শিশুদের সিনারিওটাও এরকম, কিন্তু আসলে না। হয়তো বা সারা পৃথিবী জুড়েই পথ শিশুদের এটাই একটা কমন ফিগার, কারণ আমরা আজকে যে গল্পটা পড়তে যাচ্ছি সেটাও একটা স্ট্রিট চাইল্ড সম্পর্কে, যেটা আমাদের কনটেক্সটে না, আমাদের বাইরের দেশে কোনো একটা স্ট্রিট চাইল্ড সম্পর্কে আমরা আজকে পড়বো। যে চাইল্ডটার নাম হচ্ছে আমেরিকো। আমেরিকো তার নিজস্ব ডিরেক্ট স্পিচে গল্পটা বলে যাচ্ছে। তার জীবনের যে কাহিনীটা আমরা এখানে দেখবো, আমরা হয়তো আমাদের আশেপাশে যারা পথ শিশু আছে, যারা ঘুরে বেড়াচ্ছে, খুব কাছাকাছি আছে, হয়তো তাদের সাথে আমাদের এরকম ইন্টারাকশনে যাওয়ার কখনো সুযোগ পায় না, কিন্তু গেলে দেখা যাবে আমরা আজকে যে গল্পটা পড়বো তার সাথে ওদের জীবনের কতটা মিল, কতটা সামঞ্জস্যতা। হয়তো খুব বেশি মিল খুঁজে পাবো আমরা, কমই অমিল পাবো, কারণ আমরা জানি যে আমাদের আশেপাশে যে সমস্ত পথ শিশু আছে তারা সর্বপ্রথম ফ্যামিলি থেকে তারা ছিটকে পড়েছে কোনো না কোনোভাবে। কিছু কিছু আছে যারা ফ্যামিলির দায়িত্বটা খুব অল্প বয়সেই কাঁধে তুলে নিতে বাধ্য হয়েছে। পড়াশোনার তো কোনো ব্যাপারই নেই তাদের মধ্যে, বরং পারিবারিক একটা বোঝা। সে নিজেই হয়তো 12-13 বছর বয়সের, কিন্তু তার উপরে দেখা যাবে যে তার আরও ছোটো ছোটো কিছু ভাই বোনের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। তার ইনকামের উপরে সেই ফ্যামিলির হয়তো 2-1 মানুষের খাবার তাকে সাপ্লাই দিতে হচ্ছে, যেখানে সে মাঝে মাঝে নিজেও অভুক্ত থাকছে বা থাকতে পারে বলে সম্ভাবনা আছে। এই হচ্ছে আমাদের দেশের ঘটনা। তো বাইরের দেশের একটি স্ট্রিট চাইল্ড নিয়ে আমরা রিসার্চ করি, তাহলে আসলে আমরা দেখতে পাবো যে সিনারিওটা অলমোস্ট সেম। আমেরিকো একটা ছোট বাচ্চা, যার বয়স হচ্ছে 13 বছর। তার এই যে গল্পটা আমরা পড়তে যাচ্ছি সেখানে শুরুতেই তার পারিবারিক একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। সো সেখানে দেখলে আসলে চোখে পানি চলে আসবে এমন কিছু ঘটনা আছে, যে
একটা শিশু যার বয়স 13, সে আমরা তো যারা বাবা মার মাঝামাঝি আছি, তাদের স্নেহে মানুষ হচ্ছি, তাদের পক্ষে আসলে ধারণা করা সম্ভব না যে আমার বাবা আমাকে নিতে চায় না, আমার মা আমাকে নিতে চায় না। এইরকম একটা সিচুয়েশন ইমাজিন করা আসলে আমাদের ধারণার বাইরে। তো আমেরিকার ক্ষেত্রে সেটাই হয়েছে। তার মা অন্য একটা লোককে বিয়ে করবে, সেই কারণে আমেরিকাকে তাড়িয়ে দিয়েছে বা আমেরিকাকে বলে দিয়েছে যে সে তার সাথে থাকবে না বা তাকে নিতে চায় না। এই তো গেল তার মায়ের কাছ থেকে ছিটকে পড়ার গল্প। এভাবে সে মা ছাড়া হলো। যেহেতু ওর বাবা মার মধ্যে একটা সেপারেশন হয়ে গিয়েছিল কোনো কারণে, তো মাঝখানে তো ডেফিনেটলি বাচ্চাটা চলেই আসে। তো চলে আসার পরে কি হলো, সে মা থেকে ছিটকে পড়লো, মা তাকে রিফিউজ করলো যে নিবে না, সে অন্য একজনের সাথে সংসার করবে। তো বাকি থাকে বাবা। এখন বাবার ক্ষেত্রে কি হলো, আমেরিকাও চেষ্টা করেছে তার বাবার সাথে যোগাযোগ করতে। তো আমেরিকা যে জায়গাটায় থাকতো, যে জায়গার রাস্তায় সে থাকতো, তার থেকে তার বাবার যেখানে থাকতো তার ডিস্টেন্সটা অনেক বেশি ছিল। মানে মোটামুটি একটা ভালো বাস জার্নি করে সেখানে যেতে হবে, বড় ধরনের বাস জার্নি করে যেতে হবে, এবং তার জন্য কিছু টাকারও প্রয়োজন। টাকা না হলে তো সে টিকিট কিনতে পারবে না। তো এই গল্পের প্রথম প্যারাতেই আমরা দেখবো যে আমেরিকা বলছে যে আমি আমার বাবার কাছে যাওয়ার জন্য, বাবার কাছে যাতে আমি পৌঁছাতে পারি, তার জন্য আমি তার কাছে চিঠি লিখে মানে কিছু টাকা চেয়েছিলাম। তো সেই বাবা কি করেছে, বাবাও চায় না, যেহেতু মাই ছেড়ে দিয়েছে, বাবাও হয়তো অন্য কারোর সাথে অন্য কোথাও সেটেল হবে, সেই জন্য সে চায়নি যে আমেরিকা তার কাছে যাক। সে কারণেই সে তার চিঠিটার রিপ্লাই দেয়নি। কিন্তু আমেরিকা বলেছে যে সে চিঠিটার অপেক্ষায় আছে। যেহেতু আমি একটা বাচ্চা বাবার কাছে চিঠি লিখে আশা করতেই পারে যে বাবা অন্তত তাকে নিবে, তাকে ফেলে দিবে না, অ্যাটলিস্ট কিছু ফিনান্সিয়াল সাপোর্ট করবে। তো দেখা যায় যে আমেরিকার বাবাও শেষ পর্যন্ত সেই চিঠিটার কোনো রিপ্লাই দেয়নি। মানে বোঝাই যায় যে রিপ্লাই দেয়নি মানে কি, তার যদি ইচ্ছা থাকতো তার ছেলেকে নিয়ে সে নিশ্চয়ই রিপ্লাই দিত, টাকা পাঠাতো যাতে আমেরিকা তার কাছে পৌঁছাতে পারে। সে টাকা না পাঠালেই আমেরিকা পারবে না তার সাথে যোগাযোগ করতে বা তার ঠিকানা জেনে তাকে খুঁজে বের করতে। সো আলটিমেটলি সে তার বাবা থেকেও বিচ্ছিন্ন। তো এইভাবে আমেরিকা বাবা মা তার দুজনকেই হারালো। বেঁচে থেকেও তার জীবনে বাবার অস্তিত্বও নেই, মায়ের অস্তিত্বও নেই। তারপর এরকম একটা ছেলের কাছে, এরকম একটা বাচ্চার কাছে সমাজ কিন্তু এই ধরনের বাচ্চাদের কখনোই গ্রহণযোগ্যতা দেয় না। আমরা আমাদের চারপাশে দেখলেই তো, খেয়াল করলেই তো বুঝতে পারবো যে বাবা যাকে নিল না, মা যাকে নিল না, তার কি আর কেউ থাকে? সো আলটিমেটলি রাস্তাঘাটই হয়ে যায় তার ঘর বাড়ি। সেখানে সে কোনো খাবার পেলে খাবে, কেউ যদি তাকে দয়া করে কোনো খাবার দেয় খাবে, না দিলে খাবে না। এইভাবে অনাদরে অবহেলায় বেড়ে ওঠা ফিগারগুলোই হচ্ছে স্ট্রিট চাইল্ড। আমেরিকাও যখন তার বাবা মা দুজনকেই হারিয়ে ফেললো তার জীবন থেকে, তখন সে রাস্তাটাকেই বেছে নিল তার থাকার জায়গা হিসেবে। তারপরেই আসে সে কিভাবে সারভাইভ করবে, কিভাবে সে তার পেটকে সাপোর্ট দিবে, কিভাবে সে নিজের খাওয়া জোগাড় করবে। মানুষের জীবনের সব থেকে প্যাথেটিক জিনিস হচ্ছে, প্যাথেটিক জায়গাটাই হচ্ছে এটা, যে আসলে সব কিছু ভুলে থাকা গেলেও ক্ষুধাকে তো উপেক্ষা করে থাকা যায় না। আমরা যারা খাবার কষ্ট করি না তাদের পক্ষে এটা আসলে কোনোদিনও বোঝা সম্ভব না। তো এই ধরনের একটা পরিস্থিতিতে পড়ে মানুষ যে কোনো কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলে। যেহেতু বাবা মা কাউকেই সে পেল না, এখানে পড়াশোনার কোনো ব্যাপারে আমেরিকার জীবনে রইল না। কে তাকে পড়াশোনার সুযোগ করে দেবে? সে যদি সরকারের কাছে আবেদন করতো বা তার যদি সেরকম সে বয়স হতো, ম্যাচুরিটি থাকতো, বা কেউ তার হয়ে এগিয়ে আসতো সমাজে, তাহলে হয়তো সেই সুযোগটা সে পেত। কিন্তু এক্ষেত্রে একটা পথশিশু খুঁজে বের করে তো আমরা কেউ তাকে সাহায্য করি না। কয়জনই বা সেরকম আছে মন মানসিকতার? আমেরিকার জীবনেও সেরকম হলো। সে বাধ্য হলো কিছু অড কাজে জড়িয়ে পড়তে, নিজেকে সাপোর্ট দেওয়ার জন্য, পৃথিবীতে সার্ভাইভ করার জন্য। তো দেখা যায় সে কিছু কিছু কাজ করেছে যাতে সে খাবারটা, নিজের প্রতিদিনের খাবারটা নিজে যোগান দিতে পারে। প্রথমেই যে সে কাজটার সাথে ইনভলভ হয়েছিল সেটা হচ্ছে রাবিশ ডাম্পিংয়ের কাজ, মানে ময়লা অপসারণের কাজ। তো এই কাজটা কিন্তু খুবই, কি বলবো, আমাদের কাছে হয়তো নিন্দনীয়, কিন্তু যারা করে তারা তো আর এমনি এমনি করছে না। কতটা বাধ্য হয়ে এরকম কাজে একটা মানুষ ইনভলভ হতে পারে। তো যখন সে ময়লা অপসারণের কাজে নিযুক্ত হলো, এদিকে আরেকটা কথা হচ্ছে, এখানে কিন্তু আমাদের দৃষ্টিতে আমেরিকা একা, কিন্তু আমেরিকার কাছে কিন্তু আরও অনেক ওর মতোই অনেক বন্ধুবান্ধব আছেন যারা একই সাথে পথশিশু এবং ওর মতোই নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন। সো দেখা যায় যে সৃষ্টিকর্তা কাউকে হয়তো একা রাখেন না, কোনো না কোনো একটা দলের সাথে ঠিকই ইনভলভ হয়ে যায়। মানে যে যেমন
তার সাথে সেরকম কিছু মানুষের পরিচয় হয়তো আল্লাহ ঘটিয়ে দেন। তো আমরা সবসময় দেখি যে কোনো পথ শিশুকে কিন্তু সাধারণত একা দেখা যায় না, সবসময় তারা কোনো না কোনো একটা গ্রুপের মধ্যে থাকে বা 2-1 হলেও সাথে থাকে। তো আমেরিগো একা ছিল না, অন্যান্য পথ শিশুরাই তার মানে পারিবারিক যে পরিবারের সদস্যের মতো ছিল, তারা একই সাথে ছিল, তারা একই সাথে কাজ করতো। তো ময়লা অপসারণের কাজে যখন আমেরিকা নিযুক্ত করলো নিজেকে, তখনও সে সেখানে তার মধ্যে আরও অনেক পথ শিশুর সাথে তার পরিচয় হলো, তাদের সাথে তারা একসাথে কাজ করতো। কিন্তু এখানে আমেরিকার জীবনে একটা নেগেটিভ দিক আসলো। সে একবার খুব অসুস্থ হয়ে পড়লো এবং ডক্টরের কাছে যাওয়ার পর দেখা গেল ডক্টর বলেছে যে সে একটা সিরিয়াস ইনফেক্টেড, এবং এটা থেকে বাঁচার জন্য কি করতে হবে, সে ময়লা আবর্জনার ধারের কাছেও যেতে পারবে না। ডক্টর এরকমই তাকে সাজেস্ট করে দিল যে যদি সে যায় তাহলে এটা তার আরও অনেক সিরিয়াস পর্যায়ে যাবে, যেটা তার জীবন সংকট হতে পারে। সো ওই কাজটা সে বাধ্য হয়েই ছেড়ে দিল। কোন কাজটা? যে রাবিশ যে সে অপসারণ করতো, পরিষ্কার করতো, সে কী করতে হতো। আমরা দেখি যে যারা রাবিশ কালেক্ট করেন তারা কিন্তু মানে সব ধরনের রাবিশ কালেক্ট করে, এর মধ্যে কিছু কিছু আছে যেগুলো রিসাইকেল করা যায়, সেগুলো তারা আবার কোনো একটা বিক্রেতার কাছে বিক্রি করে। সো বিক্রি করে যে টাকাটা পেতো সেটা দিয়ে হয়তো তারা তাদের মানে প্রতিদিনের খাবারের ব্যবস্থা করতো। এটা রোজকার কাজ, ডেইলি বেসিসের কাজ। একদিন কাজ করে যে সে খুব ভালো অ্যামাউন্ট পাবে, সেটা দিয়ে সে কয়েকদিন সাপোর্ট দিবে এরকম না, রোজ এই কাজটা করলে সে রোজ কিছু টাকা পাবে, এভাবেই তাদের জীবনটা চলে। তো ডক্টরের কাছ থেকে যখন সে এরকম একটা সাজেশন পেলো, এরকম একটা নির্দেশ পেলো যে সে আর এই রাবিশ অপসারণ কাজ করতে পারবে না, সে রাবিশের ধারের কাছেও যেতে পারবে না, তাহলে তাকে আরও বেশি অসুস্থ করে ফেলবে সে ইনফেকশন। তো সে সেই কাজটা ছেড়ে দিল। নেক্সট সে কী কাজটা নিল? সে নিল একটা আইসক্রিম ওনারের আইসক্রিম বক্স মানে ক্যারি করে সে আইসক্রিম বিক্রি করবে, এরকম একটা কাজ সে নিল। এটা তার জীবনের খুব কষ্টের একটা কাজ ছিল, কারণ সে আইসক্রিম বক্স নিয়ে তাকে যেতে হতো সি বিচে ঘুরতে আসা মানুষজনের কাছে সে আইসক্রিম বিক্রি করত। তো গল্পে দেখা যায় আমেরিকা বলেছে যে সে আইসক্রিম বক্সটা নিয়ে যখন সে রওনা দিত, সেটা তার জন্য খুব কষ্টের একটা কাজ ছিল, কারণ শুরুতে তো বক্সটা আইসক্রিম দিয়ে ফিল আপ থাকতো, সো অনেক ভারী থাকতো, সেটা নিয়ে তাকে ঘুরে বেড়াতে হতো সি বিচের এখান থেকে ওখানে। মাঝে মাঝে এমনও দিন গেছে যে সে হয়তো একটা আইসক্রিমও সেল করতে পারেনি। এই যে চাকরিটা আইসক্রিম বিক্রি করা, এখানে তার লাইফের আরেকটা ট্র্যাজেডি দেখো। এই কাজের জন্য আইসক্রিমের যে মালিক সে কিন্তু আমেরিকাকে কোনো রকম টাকা পয়সায় পে করতো না। তো কীভাবে সে প্রতিদানটা পেত? প্রতিদান তার এটাই ছিল যে সে রোজ এই কাজ করবে, বিনিময়ে সেই মালিক তাকে কিছু খেতে দিবে, এবং রাতে সেই মালিকের একটা কুঁড়ে ঘর ছিল, সেখানে আমেরিকা থাকতে পারবে। যেহেতু স্ট্রিট চাইল্ডদের থাকা এবং খাওয়া এই দুটোই খুব আনসার্টেন, তারা জানে না যে আজকে তারা কোথায় খেতে পারবে বা আজকে রাতে তারা কোথায় ঘুমাবে বা তার ঘুমের জায়গাটা কী হবে। সো এইটুকু ভরসা পাওয়ার জন্যই আমেরিকা এই কাজটাও করেছিল। তো দেখো কতটা ডিফিকাল্টি একটা বাচ্চাকে 13 বছর বয়সে ফেস করতে হচ্ছে। এখন আমরা একটু মূল টেক্সট বইটাতে চলে যাব। এই হচ্ছে আমাদের সেই গল্পের নাম আমেরিগো এ স্ট্রিট চাইল্ড। আমি খুব সংক্ষেপেই বলে যাচ্ছি, যেহেতু আমি স্টোরিটা অলরেডি তোমাদের বলে দিয়েছি। মাই নেম ইজ আমেরিগো, আই এম 13 years old and I live on the street alone. কিছু কিছু ওয়ার্ড দেখবে এই প্যারাগ্রাফে খুব স্ট্রং ভূমিকা নিয়েছে। যেমন দেখো, ও বলেছে আমি 13 বছর বয়স্ক একটা মানুষ এবং আমি রাস্তায় বাস করি। এটুকু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু দেখো এলন বলতে কি বোঝায়? স্ট্রিট চাইল্ডের মতো স্ট্রিট চাইল্ড কি আরও ছিল না আমেরিকার সাথে? ছিল, কিন্তু সে বাবা মা বা তার ফ্যামিলি নামক যে একটা ব্যাপার যার মাধ্যমে পৃথিবীতে এসেছে, সেই বাবা মাই তাকে রিফিউজ করেছে। সো সেই অর্থে সে অ্যালন। My mother, who is separated from my father, doesn't want me. She told me to go away. এখানে বলেছে যে তার বাবা মার মধ্যে সেপারেশন হয়ে গিয়েছিল এবং আমার মা আমাকে নিতে চায়নি। সে আমার কি বলেছে? তার মা তাকে বলেছে চলে যেতে, দূরে চলে যেতে তাকে ছেড়ে। Now she is married to another man. এই হচ্ছে তার মায়ের গল্প, যে তার মা তাকে ছেড়ে চলে যেতে বলেছে, তাকে নেয়নি এবং সে বর্তমানে অন্য একজনের স্ত্রী। তারপরে আসে তার বাবার কথা। My father lives very far away. I want to go to him but he won't take me either. আমার বাবা মানে আমেরিকা যেখানে বসবাস করতো তার থেকে তার বাবা যেখানে থাকতো সেই ডিস্টেন্সটা অনেক লং ছিল। আমেরিকা চেয়েছিল তার বাবার কাছে ফিরে যেতে, কিন্তু তার বাবাও তাকে গ্রহণ করেনি।
I begged him to send me some money so that I could buy a bus ticket. I am still waiting. He hasn't answered. আমি তার আমার বাবার কাছে প্রার্থনা করেছিলাম যে আমাকে কিছু টাকা দিতে, যাতে আমি একটি টিকিট ক্রয় করতে পারি এবং যেতে পারি। আমি এখনও অপেক্ষা করছি, কিন্তু বাবা কোনো উত্তর করেনি। The streets are now my home. এই সেন্টেন্সটাও দেখো, খুবই স্ট্রং একটা সেন্টেন্স আমাদের আজকের এই গল্পের। রাস্তাঘাটে এখন আমার বাড়িঘর। Sometimes I find work. মাঝে মাঝে আমি কাজ খুঁজি। I used to collect trash and sell it to a vendor. ভেন্ডর মানে হচ্ছে বিক্রেতা। এরা সাধারণত মানে রাস্তাঘাটে যে হকার আমরা যেটাকে বলি সেটাই হচ্ছে ভেন্ডর। রাস্তার উপর কোনো একটা কিছু জায়গায় বসে তারা কেনাকাটা করছে বা বিক্রি করছে বা কিনছে, এদেরকেই ভেন্ডর বলা হয়। রিটেইলার যেটাকে আমরা বলি হকার, সেটাই হচ্ছে ভেন্ডর। I stopped doing that after I had a serious infection and a doctor told me to stay away from the trash dump. ও তো ওই কাজটা করতো, সে ট্রাশ কালেক্ট করতো এবং সেটা ভেন্ডারের কাছে বিক্রি করতো, কিন্তু সেটা স্টপ করে দিতে সে বাধ্য হয়েছিল যখন সে একটা সিরিয়াস ইনফেকশনে ইনফেক্টেড হয়ে পড়ে এবং ডক্টর তাকে বলেছিল যে সেই আবর্জনা স্তূপ থেকেই যাতে সে সবসময় দূরে থাকে। তো এই হলো তার একটা কাজ যেটা সে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। তার পরবর্তীতে সে কাজ নেয় একটা আইসক্রিম শপে। Once I worked for an ice cream shop owner and sold ice cream on the beach. তারপরে সে কী করেছিল, একটা আইসক্রিমের শপের মালিকের অধীনে কাজ নিয়েছিল, যেখানে সে আইসক্রিম বিক্রি করতো বিচে যেয়ে। বাট আই গট নো মানি ইন রিটার্ন। এই কাজের জন্য সে কিন্তু কোনো টাকা পেত না। দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হাট অ্যাট নাইট। তো এই যে সে কাজটা করতো, আইসক্রিম বিক্রি করতো, তার বিনিময়ে সেই ওনার কী করেছিল, আইসক্রিমের দোকানের যে মালিক সে তাকে কিছু খেতে দিত এবং তার যে একটা কুঁড়ে ঘর ছিল সেখানে আমেরিগোকে থাকতে দিয়েছিল। এর বিনিময়ে আমেরিগো সি বিচে তার আইসক্রিমগুলো বিক্রি করত। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল। আবর্জনা কালেকশনের যে কাজটা সেটাও ছিল খুবই পেইনফুল, খুবই ডিফিকাল্ট, কিন্তু আইসক্রিম যে বিক্রি করতো সেটাও কিন্তু খুব ডিফিকাল্ট ছিল এবং তার জন্য খুব বেদনাদায়ক ছিল কাজটা। দ্য আইসক্রিম বক্স ওয়াজ কোয়াইট হ্যাভি ওয়েন ইট ইজ ফুল। যখন আইসক্রিম দ্বারা আইসক্রিম বক্সটা পরিপূর্ণ থাকতো, সেটা কিন্তু একটা 13 বছরের বাচ্চাকে ক্যারি করার জন্য খুব ডিফিকাল্ট ছিল এবং সেটা তাকে ক্যারি করেই আইসক্রিমগুলো বিক্রি করতে হতো। I had to work for hours, offering my ice cream to whoever wanted to buy. সে ঘন্টার পর ঘন্টা এই কাজটা করে যেত। মানুষজনকে যারা বিচে মানে ঘুরতে আসতো বা বেড়াতে আসতো তাদেরকে সে আইসক্রিম অফার করতো যে কেউ কিনতে চায় কিনা বা কিনবে কিনা। দেয়ার ওয়াজ ডে when I could not sell one ice cream. এমনও দিন গেছে যে দিনে সে কিনা একটি আইসক্রিমও বিক্রি করতে পারেনি। সো কতটা টাফ সিচুয়েশন তাকে ফেস করতে হয়েছে। তার প্রথম জবটাও ছিল খুবই পিকিউলিয়ার এবং পেইনফুল, সেকেন্ড জবটাও এরকম ছিল। ইন আ ওয়ে আই ওয়াজ লাকি বিকজ আই অ্যাম অ্যালাইভ। আমার মনে হয় যে এই যে প্যাসেজটা আমরা পড়ছি, কিছু কিছু ওয়ার্ড অ্যালন, তারপরে আমরা এর আগে যেটা পড়লাম আগের প্যারাগ্রাফের যে প্রথম লাইন, দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, এরকম স্ট্রং কিছু সেন্টেন্স আমরা পাচ্ছি এই গল্পে এবং এটাই সম্ভবত এই গল্পের সব থেকে বেশি স্ট্রং লাইন। ইন আ ওয়ে আই ওয়াজ লাকি বিকজ আই অ্যাম অ্যালাইভ। এত কিছুর পরেও সে বলছে যে এই দিক দিয়ে আমি লাকি, আমি ভাগ্যবান যে আমি এখনও বেঁচে আছি। মানে এত কিছু করে, এত কষ্ট সহ্য করে, ফ্যামিলি থেকে এত বড় ছিটকে পড়ে বা এই সমস্ত অড কাজগুলোর পরেও সে যে বেঁচে আছে এই জন্য সে নিজেকে ভাগ্যবান বলছে। মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক সর্টিং রাবিশ ইন ডাম্পস often suffer from serious diseases. সে তার বন্ধুদের কথা বলছে, মানে বন্ধু বলতে আরও যারা স্ট্রিট চাইল্ড ছিল তার সাথে রাবিশ কালেকশনের কাজ করতো তাদের কথা বলেছে যে এরা অনেক সময় অনেক ধরনের মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়ে, কারণ যেখানে রাবিশ আছে সেখানেই ভাইরাস থাকবে, ব্যাকটেরিয়া থাকবে বা অনেক ধরনের রোগের বাসা সেটা। তো সেগুলো সারাদিন ঘাটাঘাটি করতে করতে তারা নিজেরাও খুব বড় ধরনের অসুস্থতার শিকার হতো। One of them was recently killed after he fell into a hole that opened up in the pile of rubbish. এখানে
ওরা যে কাজগুলো করতো মারাত্মক রোগে ভুগতো সেটা তো আছেই, কিন্তু এই সমস্ত ঝুঁকিপূর্ণ কাজগুলো করতে যে ওরা অনেক সময় মারাও যেত। যেমন ও কিছুদিন আগে ওর একটা বন্ধুর কথা বলেছে যে গর্তে পড়ে মারা গিয়েছিল। সেই গর্তটা ছিল ময়লার স্তূপ দিয়ে ভরা। সো ওখানে যে আদৌ কোনো গর্ত আছে তাই হয়তো সে বুঝতে পারেনি। সে ওখানে কাজ করতে গেছে এবং সেই গর্তে সে পড়ে গেছে। স্বভাবতই আমরা জানি যে যেসব জায়গায় এরকম ময়লা আবর্জনার স্তূপ থাকে সেখানে খুব বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়। তো সেখানে সে পড়ে মারা গেছে। এবং এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে এদের দায়িত্ব কিন্তু কেউ কেউ নেয় না। যাদের অধীনে তারা এই কাজগুলো করছে তারাও কিন্তু কখনোই এই দায় স্বীকার করে না। Many of us works for 10 to 12 hours and get so little in return that we can't even buy food. এখানে বলেছে যে আমাদের মধ্যে অধিকাংশই আমরা 10-12 ঘন্টা ধরে কাজ করি এবং বিনিময়ে আমরা খুব সামান্যই পাই, যেটা দিয়ে হয়তো আমাদের খাবার কেনাটুকুর যে সামর্থ্য লাগে, একটা খাবার কিনতে যে ক্যাপাসিটিটা লাগে সেই ক্যাপাসিটিটাও আমরা অর্জন করতে পারি না। মানে এই যে তারা 10-12 ঘন্টা এত ছোট ছোট স্ট্রিট চাইল্ডরা কাজ করছে, তাদের বিনিময়ে খুব সামান্যই তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় তাদের এই কাজটার বিনিময়ে। মানে সামাজিকভাবেও তারা কতটা হেয় প্রতিপন্ন দেখো। এই যে তাদের কাজ, তাদের তো কোনো সোশ্যাল স্ট্যাটাস থাকেই না, এই কাজেরও মূল্যায়ন করা হয় না, বরং নামে মাত্র কিছু তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় যেটা দিয়ে তারা তাদের খাবারটুকু কিনে ফেলার সামর্থ্য রাখে না। গল্পটা ছোট, কিন্তু তাও আমি আজকে পুরো গল্পটা পড়ালাম না, একটা পার্ট আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করব। গল্পটা ছোট, কিন্তু দেখো এটা কিন্তু তোমাদের কুমিল্লা বোর্ড 2017-তে এসেছিল বোর্ড কোশ্চেন, এবং তোমরা বইটা খেয়াল করলে দেখবে যে 16 থেকে 19 পর্যন্ত প্রচুর কলেজের টেস্ট পরীক্ষা এটা এসেছিল। সো সেই গুরুত্ব বিবেচনা করে ভালো করে এটা পড়বে, যেহেতু অনেক সিম্পল একটা গল্প এবং কমন ফিগার আমাদের সমাজে। সো এটা ভালো করে পড়ে ফেলবে যাতে প্যারাগ্রাফ হিসেবেও স্ট্রিট চাইল্ড তোমরা নিতে পারো। আমরা জুম ক্লাসে এমসিকিউ এবং কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করবো, এবং পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী গল্পের যে নেক্সট পার্ট রয়েছে সেটা পড়বো এবং একটা প্রচার আলোচনা করবো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।